হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স কামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নটা আজকে হয়েছে তার উত্তরগুলো বলে দিচ্ছি। তো দেখো, একের দাগের একেরটা, বায়োগ্যাসের মূল উপাদান কি? অবশ্যই হবে মিথেন, CH4। তারপরে কোশ্চেন, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো অ্যান্সারটা হবে যে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। তো দেখো এখানে আছে সি এর অপশানটা, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়। তারপরে কোশ্চেন, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? তো 22.4 লিটারের জন্য যদি 1 মোল হয় তাহলে 44.8 লিটার অর্থাৎ তার দ্বিগুণ, তার মানে 2 মোল হবে। তাহলে 1.3 এর অ্যান্সারটা হবে সি এরটা। এরপরের কোশ্চেন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হয়? তো দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মানও হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপ গুণাঙ্কের মানও হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো দুটোর যদি অনুপাত করি তাহলে কী হবে? 1:1। তাহলে দুটোকে ভাগ করলে কত হবে? 1/273 ভাজিত 1/273, মানে অ্যান্সারটা হবে কত না 1, অর্থাৎ ডি এরটা হচ্ছে অ্যান্সার। তো চলো এরপর একের দাগের পাঁচেরটা, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কী হবে? দেখো কী কী দেওয়া আছে। মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা, মিউ সমান a প্লাস বি ল্যামডা স্কোয়ার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এরটা, মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, অর্থাৎ ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর একের থেকে ছয়েরটা, বিবর্তিত অসৎবিম্ব গঠিত হয়। তো দেখো, বিবর্তিত মানে বড় হবে কোন লেন্সের সাহায্যে? উত্তল লেন্স। অপশান হবে অবশ্যই উত্তল লেন্স দ্বারা, বি এরটা, বিবর্তিত এবং অসৎবিম্ব। অর্থাৎ যখন আমরা আতস কাঁচ লিখি, আতস কাঁচ নিয়ে কোনো লেখাকে দেখি বড় দেখায়, তো সেটা হচ্ছে উত্তল লেন্স। তো অ্যান্সারটা হয়ে গেল আমাদের বি। এরপর একের থেকে সাতেরটা, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কী হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে। তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করবে না। দেখো, আমরা জানি যে আর সমান রো এল বাই এ, অর্থাৎ এলের সঙ্গে অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে নির্ভর করে রোধটা, তড়িৎ প্রবাহমাত্রা কিন্তু নয়। বা শ্রেণী সমবায় যদি দেখো যে অনেকগুলো রোধ আছে, কোনটা রোধ বেশি কোনটা রোধ কম, কিন্তু শ্রেণী সমবায় যুক্ত থাকলে আমরা জানি প্রত্যেকটি রোধের মধ্য দিয়েই সমান তড়িৎ প্রবাহমাত্রা যায়, তাই না? তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি করে দিলে কী হবে? রোধটা কী হয়ে যাবে? বেড়ে যাবে। রোধ বেড়ে গেলেও প্রবাহমাত্রা একই থাকবে, অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করে না। অ্যান্সারটা হবে ডি এরটা। এরপর একের দাগের আটেরটা কী বলছে দেখো, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে। তো মোট প্রবাহিত আধান কত? আমরা তাহলে কী জানি যে কিউ সমান আইটি। তাহলে কিউ সমান আইটি, এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবো। তার মানে কত আছে? 5 আর 30 গুণ করলে কত হবে? যেহেতু মোট প্রবাহিত আধান জানতে চাই, তেমন গুণ করবো আমরা 3 × 5 = 15, অর্থাৎ 150 কুলম্ব। অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে। এরপরের কোশ্চেন কী আছে দেখো, এবার বলেছে দেখো এ 86 আর 222, আর এখানে আছে 210 84, বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা বিটা কণার সংখ্যা কত হবে? তাহলে প্রথমে আমরা আলফা কণার সংখ্যাটা দেখে নেব। তাহলে 210 আর 282, তাহলে 222 থেকে 210 বিয়োগ করলে কত পাবো আমরা? না 12। তাহলে 12 মানে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 × 3 = 12। তাহলে 4 × 3 = 12 মানে আলফা কণার সংখ্যা 3টা হবে, 3 আলফা। 3 আলফা অপশান আছে দুটো, বি এরটা ডি এরটা, তার মানে বি বাই ডি এর মধ্যে হবে। এবার দেখতে হবে আমাদের বিটাটা। তাহলে দেখো, 3টা আলফা কণা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্কে কত পরিবর্তন হয়? পারমাণবিক ক্রমাঙ্কের 3 × 2 = 6 একক, 6 একক কমে যাবে। অর্থাৎ 86 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, 86 থেকে 6 বিয়োগ করলে কত পাবো? 86 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 80। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা 80। কিন্তু এখানে কত আছে দেখো? 84। 84 মানে সেখানে কি পরিবর্তন হয়েছে? 4 একক বেড়ে গেছে, তাই তো? 80 + 4 তবেই 84 পাবো। তাহলে 4 এককটা পড়ে গেছে। 4 একক কে নির্গত হয়েছে? 4টা বিটা কণা নির্গত হয়েছে, কারণ বিটা কণা নির্গত হলে 1 একক করে পারমাণবিক ক্রমাঙ্ক বেড়ে যায়। তার মানে 4 অপশান কোনটা আছে দেখো? 3 আর 4। অ্যান্সার হবে বি এরটা, 3 আলফা 4 বিটা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে অপশানটা দেখো, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। তা দেখো, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে। তো ধনাত্মকতার ঊর্ধ্বক্রম মানে সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে? না অবশ্যই কার্বন। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কিন্তু সহায়তা হতো, দেখো অপশানগুলো এমন দিয়েছে অ্যান্সারটা বি এরটা করতে হবে, কিন্তু এখানে কার্বনটাকে লাস্টে রাখতে হতো, এফটাকে ফার্স্টে রাখতে হতো। ঠিক আছে, অ্যান্সারটা দিত এফ <O <N C। এটাকে ঘুরিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি এভাবে দেওয়া উচিত নয়। ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়। যাই হোক, অ্যান্সারটা হবে বি এরটা।
তারপর একের দাগের 11টা কী বলছে দেখো, NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো। এবার দেখো এখানে কোশ্চেনটা অনেকে ভুল করতে পারে। NaCl যৌগ যখন বলেছে, NaCl যৌগে যখন Na আর Cl থাকে তারা পরমাণু হিসেবে অ্যাকচুয়ালি থাকে না, তারা থাকে আয়ন হিসেবে থাকে। আয়ন হিসেবে থাকে মানে এখানে অ্যান্সারটা কিন্তু আয়নের রেসপেক্টেই দিতে হবে। এমনি যদি সোডিয়াম করো, সোডিয়ামের কত 11 পারমাণবিক ক্রমাঙ্ক, তার মানে 2,8,1 এটা হবে 2,8,1 এই হিসেবে অনেকে এটা করবে। আর ক্লোরিন কত হয় 17 মানে 2,8,7। কিন্তু যেহেতু NaCl যৌগে বলে যেটা একটা আয়নীয় যৌগ, মানে এখানে Na এবং Cl কী হবে আয়ন আকারে থাকবে, অর্থাৎ Na প্লাসের ক্ষেত্রে কী হয় 2,8 আর ক্লোরিনের ক্ষেত্রে কত হয় না 2,8,8, অর্থাৎ অ্যান্সারটা করতে হবে ডিএটটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে 2,8 হবে, অর্থাৎ এখানে আছে Na প্লাস আর Cl মাইনাসের ক্ষেত্রে হবে 2,8,8, এটাই এখানে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো চলো এরপর 12টা, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এখানে বলছে বক্তব্যটি সঠিক নয়, কী দিয়েছে, রাসায়নিক পরিবর্তন হয়, অবশ্যই হয়। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, নিশ্চয়ই। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, অবশ্যই এটা উষ্ণতা বৃদ্ধি হলে কী হয় রোধ কমে যায়। তার মানে সিয়েরটা হবে এখানে অ্যান্সার, সঠিক অ্যান্সার, যেহেতু বলেছে এখানে কোনটা সঠিক নয়, তার মানে সিয়েরটা সঠিক নয়। এরপর একের দাগের 13টা, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো, এটা হবে অ্যামোনিয়া, ডিএরটা হচ্ছে অ্যান্সার NH3। তারপরে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, এটা হবে Fe, সিয়েরটা। তারপর 15টা বলছে যে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। তো দেখো ক্লোরোফর্মের সংকেত কি CH-Cl3। তো এটা আমাদের পেতে হবে, এটা পেতে গেলে কি হবে তার আগের স্টেপটা ভাবতে হবে, কোনটা থেকে পাবো। তাহলে কি হয় যখন বিক্রিয়াগুলো করে কি হয়, একটা করে ক্লোরিন পরমাণু বাড়তে থাকে আর হাইড্রোজেন পরমাণু একটা করে কমতে থাকে। তাহলে CH-Cl3, তার মানে Cl2 যেটা আছে এবং CH2 আছে, অর্থাৎ সিএরটা হবে সঠিক অ্যান্সার। তাহলে আমরা পাবো এটা সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের কোশ্চেন কী আছে দেখো, এরপর 2 দাগের বিভাগ খ, একেরটা, ক্লোরিন পরমাণু Cl ওজন অণুর অতি বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। তো ক্লোরিনের সাহায্যে আমরা লিখে দেবো যে Cl প্লাস O3 করলে কী হবে, Cl প্লাস O3 করলে হবে ClO প্লাস O2, মানে Cl, এটা যদি লিখি Cl প্লাস O3, এখান থেকে হবে ClO প্লাস O2, একটা বিক্রিয়া লিখতে বলেছে, ব্যাস এটা লিখলেই চলবে। তো চলো পরের কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, এটা হবে মেসোস্ফিয়ার। ঠিক আছে, আর লিখছি না, মেসোস্ফিয়ার। অথবাটা কি আন্তর্জাতিক স্পেস স্টেশন কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, এটা হবে থার্মোস্ফিয়ার। P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কী হবে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এখানে যদি P থাকে, এদিকে যদি আমরা 1/v নিই 1/v, তাহলে এটা এরকম পাবো মূল বিন্দুগামী সরলরেখা। কারণটা কি, কারণ দেখো P এর সঙ্গে V থাকে ব্যস্তানুপাতে, তাহলে 1/v মানে ব্যস্তানুপাতটাকে আবার ঘুরে উল্টিয়ে যদি দিই, তার মানে কি হচ্ছে সরল অনুপাতে চলে আসবে, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা তখন আমরা কিন্তু পাবো। এটা কিন্তু P ভার্সেস V গ্রাফ নয়, অর্থাৎ সমপরাবৃত্ত এঁকে দাওনি, এটা হচ্ছে P ভার্সেস 1/v গ্রাফ, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তারপর চলো পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক লেখো। অর্থাৎ উষ্ণতা যদি বাড়ানো হয় গ্যাসের ঘনত্ব কী হবে, ডেনসিটি ঘনত্ব কী হবে, কমে যাবে, তাই না। তাহলে কী হবে সম্পর্কটা, ব্যস্ত সম্পর্ক হবে বলতে পারি যে উষ্ণতা বাড়ালে পরম উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব কমে যায়। 2 থেকে 6টা কী বলছে দেখো, আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে। তো এটা মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন আপতন কোণের উপর নির্ভর করে না, কারণ মিউ সমান সাইন আই বাই সাইন আর, আমার যদি এখানে আই বাড়ে, আই বাড়লে আরও বাড়বে, তাই না, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হবে না, সেটা মাধ্যমের উপর নির্ভর করছে। কোনো একটা আলো তুমি মাধ্যমে কত ডিগ্রি কোণে ফেলছো তার উপর প্রতিসারাঙ্ক নির্ভর করে না, সেটা মাধ্যমের ঘনত্বের উপর, ডেনসিটির উপর নির্ভর করবে। ঠিক আছে, চলো 2 থেকে 7টা, উত্তল লেন্স থেকে F ও 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে প্রতিবিম্বটা হবে 2F এর বেশি দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্ব হবে 2F এর বেশি দূরত্বে। এরপরে কোশ্চেন 2 থেকে 8টা, একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধকে সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তাহলে 6 ওহম 3 ওহম যদি আমরা সমান্তরালে যোগ করি তাহলে কী হবে, উপরে গুণ নিচে যোগ, অর্থাৎ 318 ডিভাইডেড বাই 6 3 9, অর্থাৎ 18/9 করলে পাচ্ছি আমরা 2 ওহম। 2 ওহমের সঙ্গে 1 ওহম যোগ করলে পাবো আমরা কত না 3 ওহম, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 3 ওহম। ঠিক আছে, এর পরেরটা,
বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এরপর 2-10টা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোথায় হয়? নিউক্লিয়ার চুল্লিতে। বিদ্যুৎ উৎপাদনে নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ব্যবহার করা হয়। এরপর অথবাটা নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? কারণ লিখব নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন, প্রায় 10⁷ থেকে 10⁸ কেলভিন তাপের প্রয়োজন। এই তাপের জন্যই নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ, নোবেল গ্যাস, আচ্ছা নোবেল গ্যাস রেডন, ঠিক আছে। তারপরে ইনভার হচ্ছে একটি সংকর ধাতু, ডিএটটা। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক বলেছে মানে যেটা সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মানে সিএস, সিজিয়াম। তারপর কি বলেছে ZnO + C থেকে জিঙ্ক + CO, এটা হচ্ছে কার্বন দ্বারা বিজারণ, হয়ে গেল। এরপর কি বলছে 2-12টা জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? তো দেখো KCl মানে কি পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম মানে আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হবে, তার মানে অ্যান্সারটা হবে জল। এরপর 2-13টা জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? তো জারণ ঘটে অ্যানোডে, তাহলে অ্যানোডে হচ্ছে জারণ ঘটবে, ঠিক আছে। এরপরে অথবাটা তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? তো তড়িৎ বিশ্লেষণের সময় অবশ্যই ডিসি ব্যবহার করা হয়। তারপরেরটা HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? তো এখানে HCl গ্যাসের জলীয় দ্রবণ বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চেয়েছে যে তরল HCl। তো আমরা জানি যে HCl একটি সমযোজী যৌগ, ঠিক আছে। HCl একটি সমযোজী যৌগ, তাই এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। এবার এর জলীয় দ্রবণ বলতে HClকে যদি আমরা জলে দ্রবীভূত করি সেই HCl কিন্তু তড়িৎ পরিবহন করবে। HCl যদি গ্যাস অবস্থায় থাকে বা HClকে যদি উচ্চ চাপে আমরা তরল করি সেই HCl তড়িৎ পরিবহন করবে না, কারণ সমযোজী যৌগ। কিন্তু HClকে যদি আমরা জলে দ্রবীভূত করি তখন কিন্তু তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা লিখবো যে HCl সমযোজী যৌগ হয়, তড়িৎ পরিবহন করে না, ব্যাস এটুকু লিখলেই আপাতত চলবে। আচ্ছা এরপর অ্যামোনিয়া বা লিখতে পারো যে HCl এর তরল HCl H+ এবং Cl- আয়নে ভাঙে না, সেটা লিখলেও হবে। এরপর 2-15টা অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। তাহলে লিখবে ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? CnH2 CO COONH2 NH2 COONH2 ইউরিয়া। এরপর অথবাটা সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তো সংকেতটা কী হবে? Ag2S। এরপরে কোশ্চেন 2-16টা মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? এটা হবে সায়ানামাইড যৌগ। তারপর 2-17টা C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। তো দেখো C2H6O অর্থাৎ যদি আমরা লিখি CH3CH2OH, দেখো লিখছি CH3CH2OH, এটা একটা হবে, ঠিক আছে। CH3CH2OH। তাহলে এখানে দেখো কার্বন 2টো, হাইড্রোজেন 3, 2 5, 1 6 আর অক্সিজেন একটা, হয়ে গেল। আর এটা তোমরা লিখতে পারো ডাইমিথাইল ইথার অর্থাৎ CH3CH3O ডাইমিথাইল ইথার, এই দুটো যৌগ লিখে দিলে হবে। এরপর বলেছে দেখো LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। তো LPG এর মূল উপাদান কি? বিউটেন। তো বিউটেনের গঠনমূলক সংকেত লিখতে বলেছে। গঠনমূলক সংকেত মানে ভেঙে দেখাতে হবে। বিউটেন মানে কি? কার্বন পরমাণু 3টা থাকবে, তাহলে গঠনমূলক মানে ভেঙে দেখাবে, বারবার বলছি। তাহলে এমনি অ্যান্সারটা লিখলে কীরকম হবে? এভাবে লিখবে CH3CH2 তারপরে হচ্ছে CH3, ঠিক আছে। এবার যদি পুরোটা লিখতে হয় তখন আমরা কীভাবে লিখব? তাহলে CH3 অর্থাৎ কার্বনের সঙ্গে যে C লেখার পর এখানে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, CH3 গঠনমূলক মানে একটু ভেঙে দেখিয়ে দেবে, ঠিক আছে। CH3 তারপরে কি ছিল? CH2 মানে এখানে একটা C দিয়ে উপরে একটা H, নিচে একটা H, এটা একটা বন্ড, তারপর আবার বন্ড, আবার একই জিনিস, উপরে একটা H, নিচে একটা H, তারপরে আবার C, এখানেও H, এখানেও H আর নিচেও H। এটা হচ্ছে বিউটেনের গঠনমূলক সংকেত। বা যদি নর্মালিও লেখো CH3CH2CH2CH3 তাও নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। চলো এরপর আছে 1122 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লিখো। তো গঠনমূলক সংকেত কি হবে আমাদের? টেট্রাব্রোমো ইথেন। ইথেন মানে কার্বন পরমাণু 2টো থাকবে আর একটা করে তাই ব্রোমিন দিয়ে দেবো আমরা। এরপরে কোশ্চেন কি আছে? আচ্ছা বিভাগ্য এখানে আমাদের এবার 2 নম্বরের কোশ্চেন আসছে, এগুলোর আলোচনা করছি না।
ঠিক আছে, তো এইগুলোই ছিল তোমাদের কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা সকলে পরীক্ষা ভালোই দিয়েছো। তো যাই হোক, সকলে ভালো থেকো, তোমাদের রেজাল্ট কেমন হয় সেই অপেক্ষায় রইলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও যে এ আর বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে দিয়েছে, এ আর বি এর মধ্যে তুল্যরোধ। তাহলে দেখো এরকম কোশ্চেন থাকলে তোমরা এখানে এই পয়েন্টটাকে এই দিকে টেনে আনো, এই পয়েন্টটাকে এই দিকে টানো, ঠিক আছে, এটা বোঝার জন্য আমি এভাবে বলছি। এবার দেখো এ বিন্দুটা এই তার দিয়ে হয়ে এখানে যুক্ত, তার মানে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এ পয়েন্ট, এখানটাকে টানলে এই পয়েন্টটা তাহলে কী পাবো, এ পাবো। একই রকমভাবে দেখো এই পয়েন্টটাই যুক্ত আছে এই বি পয়েন্টের সাথে, তার মানে এই বি পয়েন্টটাই হচ্ছে আমাদের, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে তার মানে আমাদের বি। এবার বোঝা গেল। এবার এই দুটো জায়গাকে যদি এদিকে আর এইদিকে টানো তাহলে কি হবে, আমাদের এটা একটা প্যারালালে চলে আসবে। কীভাবে প্যারালালে চলে আসবে দেখে নাও। তখন সার্কিটটা আমরা পাবো এরকম, খুব সিম্পল জিনিস। সার্কিটটা পাবো এটা, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এই দিকটা হচ্ছে এ আর এই দিকটা হচ্ছে বি। তাহলে এটা কত, 1 ওহম, এটা 2 ওহম, আর নিচেরটা হচ্ছে 3 ওহম। তার তিনটা রোধে কী আছে না, সমান্তরাল সমবায়ে আছে। তো এইভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে। তিনটা রোধে এখানে সমান্তরালে আছে, সেই ফর্মুলা অনুযায়ী অ্যান্সারটা বের করে নেব। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, বাই।